সুলেমান ইতস্ত হয়ে মিয়াসির সামনে দাঁড়ালো। মিয়াসি কুয়ো থেকে জল তুলে সে রক্তাক্ত চাদরটা সাবান পানিতে ভেজাচ্ছে। সুলেমানের মুখটা দেখার মতো ছিল। কি বাজে সিচুয়েশনেই না তাকে পড়তে হলো। এমন সিচুয়েশনে সে এর আগে কখনো পড়েনি। সুলেমান গলা জেড়ে বলল, শুনুন। মিয়াসি শব্দ করে বালতিটা হাত থেকে মাটিতে রেখে বলল, কও, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে? মিয়াসির সাথে সাথে সুলেমানের দিকে ঘুরল। আমাকে দেখে কি মনে হয় তোমার আমাকে ব্যাংক অ্যাকাউন্ট আছে? বিকাশ? ওইটা আছে। আমার ফোলা মাঝে সাঝে টাকা পাঠায়, ওটাই দিন তাহলে। মিয়াসি সন্দিহান চোখে চেয়ে বলল, কেন, কি করবা? টাকা মাইরা দিবা? মাত্র 100 টাকাই আছে বিকাশে। সুলেমান এত অপমানিত বোধ হলো যা বলার বাহিরে। তাকে কি চোর মনে হয়? আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার টাকা মেরে দিব না, আপনি নাম্বারটা দিন। মিয়াসি তার স্বামীর ফোনটা এনে বলল, তোমার কি বিকাশ নাই নাকি? ভোটার আইডি কার্ড নাই তোমার? একটা খুললা নাও, আমারটা নিয়ে টানাটানি করতেছ কে? নম্বরটা দিন। মিয়াসি ফোনটা এগিয়ে দিয়ে বলল, বের করে লাও, আমি কি মুখস্থ করে রাখছি নাকি? সুলেমান ফোনটা থেকে নাম্বারটা তুলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মিয়াসির অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করলো। তারপর মহিলার হাতে ফোনটা দিয়ে বলল, নিন, হয়ে গেছে। মিয়াসিন ফোন উল্টে পাল্টে দেখে বলল, কি হয়ে গেছে? টাকা ট্রান্সফার। মিয়াসি কপাল কুঁচকে রেগে বলল, 100 টাকা নিয়ে নিছো বেটা? সুলেমান কপালের এক পাশ স্লাইড করলো বাঁ হাত দিয়ে। কোনো জবাব না দিয়ে রুমে আসলো। মেহেরিনকে বসা থেকে উঠিয়ে বলল, চলো যাওয়া যাক। বাহিরে বেরিয়ে দেখল সেঙ্কিমও এসে গেছে। তারা দুজনেই পনের দিকে তাকিয়ে আছে। সুলেমান তাদের সামনে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আপনারা দুজন কাল আশ্রয় না দিলে হয়তো অনেক বড় কিছুই হয়ে যেত আমাদের সাথে। আপনাদের এই উপকার আমি ভুলব না। মিয়াসি তার বেজানো চাদরটার দিকে তাকিয়ে বলল, তোমাকেও জীবনে ভুলব না আমি। যে আকাম কইরা যাইতেছ, জীবনে আর মানুষের বাড়ি গিয়ে এসব কইরো না। আবার বিপদে পড়লে আমাগো বাড়িতেই আইসো, অন্য বাড়ি না যাইয়া। আসার আগে বইলা দিও চাদর রেডি কইরা রাখমুনি। সেঙ্কিম বউয়ের হাত টেনে থামিয়ে দিল। সুলেমান মুখ কুঁচকে ফেলল। মহিলার সামনে যতক্ষণ থাকবে ততক্ষণই মহিলা কথা শুনিয়ে সুলেমানকে মেরেই ফেলবে। কি ধার কথার, বাপরে। সেঙ্কিম বউকে সাইডে টেনে বলল, মাথাটা কি একেবারে নষ্ট হইয়া গেছে? বেড়াই তো টাকা দিল। কই টাকা দিছে? কিসের টাকা দিছে? বিকাশে। কত? 10,000। চোখ বড় বড় হয়ে গেল মিয়াসির। এগিয়ে এসে বলল, এই বেডা, টাকা কেন দিবা? পারলে আমার চাদরটা ধুইয়া দিয়া যাও। চাদরটা ফেলে দিন, ওটা জীবন শেষ। ও চাদর আর বিছানায় আসতে চাইবে না, লজ্জায়। টাকা নিয়ে যাও তোমার। সম্ভব না। আমার আর আমার ওয়াইফকে সাহায্য করেছেন আপনারা, তার উপর আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। প্লিজ ফেরত নিতে বলবেন না। ধরে নিন নাতি হিসাবে দিয়েছি। এখন তাহলে আসি। মিয়াসি এগিয়ে আসলো। রাগে শরীর কাঁপছে। বেড়ায় টাকা কেন নিবে না? সুলেমান মেহেরিনকে নিয়ে হাঁটা শুরু করলো। জীবনে ফের এমন বিপদে পড়লে রাস্তাতেই মরবে, তারপরও এই গাঢ় পাহাড়ের আশেপাশে সে আসবে না। ছিছি, কি লজ্জা। সুলেমান সচরাচর বাংলাদেশে তার গার্ড নিয়ে চলাফেরা খুব একটা করে না বললেই চলে। জঙ্গল পেরিয়ে তাদের গাড়ির কাছে এসে তার গার্ডদের ফোন করে বলল, এই লোকেশনে এসে গাড়িটা যেন নিয়ে যায়। ইব্রাহিম সুলেমানদের জন্য গাড়ি পাঠাচ্ছে। সেই গাড়ি আসতেই সুলেমান ড্রাইভারকে নামিয়ে দিয়ে মেহেরিনকে নিয়ে উঠে পড়ে। সুলেমান মেহেরিনকে নিয়ে সোজা সুলতান নিবাসে যাবে। সুলতান নিবাসে বসার রুমে ইব্রাহিমের বাসার সুলতান একের পর এক নিউজ চ্যানেল দেখছে। সব নিউজ চ্যানেলে আজকের ব্রেকিং নিউজ সুলেমানকে ঘিরেই। উপর থেকে এজওয়ান আর মাহিও দেখছে। ইব্রাহিম নিউজ দেখতেছে আর হাসতেছে। শালার নিউজ চ্যানেলগুলোও না বউরে সোজা অচেনা নারী বানাই দিল। সুলেমান ঢাকায় ফিরে যে এদের কি করবে সেটা ভেবেই পেট পেটে হাসি বেরিয়ে আসতেছে। মাহি ইব্রাহিমের সে হাসি মনোযোগ দিয়ে দেখল। পশা শরীর, মুখে সাপ দাড়ি, পরনে কালো ফুল হাতার গেঞ্জি যা কোনোই অবধি গোটানো। একটা গজদাঁত আছে ইব্রাহিমের, হাসলে সেটা বেরিয়ে আসে। এজন মাহিকে ইব্রাহিমের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সন্দিহান চোখে জিজ্ঞেস করল, লুচ্চা মহিলা, চোখ দিয়ে বড় বাসুর কি গিলে খাচ্ছ নাকি? মাহি ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, ইব্রাহিম পাশা দেখতে কিন্তু অনেক সুন্দর। এজন মাহি চোখ চেপে ধরলো হাত দিয়ে, টেনে রুমে নিয়ে গিয়ে বলল, একদম কবরে পাঠিয়ে দিব বলে রাখলাম। 12 ব্যাটারির মতো কাজকর্ম করলে বাসরের মতন রেসপেক্ট দিবি। আমি তোর জামাই, আমার সৌন্দর্য দেখ। সৌন্দর্য? তাও আবার আপনার মাঝে? হাস্যকর।
এজন মাহিকে দেওয়ালের সাথে চেপে ধরেই বলল, কেন, আমার মাঝে কি সৌন্দর্যের কোনো কমতি আছে? অবশ্যই, তাহলে তোমার চোখের ট্রিটমেন্ট করাও। মিসেস মাহি সুলতান, তোমার চোখের সমস্যা আছে। অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রাশই এজন সুলতান, ভার্সিটির টপ বয় আমি, আর সেই তুমি টিটকিরি করছো আমাকে নিয়ে। ছাড়ুন আমাকে, কথায় কথায় চেপে ধরবেন না তো। আমি ওনার প্রশংসা করেছি জাস্ট। এত উত্তেজিত হচ্ছেন কেন? হিংসা হয় নাকি? ভীষণ। কথাটা বলে এজন ছেড়ে দিল। নিচে নেমে ইব্রাহিমকে অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখল। ইব্রাহিমের মতন গজদার তার নেই, তাছাড়া তো সবই আছে। ইব্রাহিম এজনকে এভাবে তার দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করল। হাতের ইশারায় কাছে ডেকে বলল, কি হয়েছে, কি দেখছিস? এজন আবার পেটে কথা লুকিয়ে রাখতে পারে না, যা বলার সাথে সাথে সামনাসামনি মুখের উপর বলে দেয়। এজন চোখ মুখ কুঁচকে বলল, তোমার থেকে দেখতে কি কম সুন্দর আমি? হঠাৎ এই কথা কেন বলছিস? আমার বউ তোমায় পছন্দ করে। তুমি ভাই আমার বউয়ের সামনে আর আইসো না। একে তো সাফওয়ান নামক কাটা আছে মাহির জীবনে, তার উপর তুমিও এসে জুটলে আমি ভাই নিঃস্ব হয়ে যাব। ইব্রাহিম বুঝল না এজহানের কথার মানে। মাহি কেন তাকে পছন্দ করবে? কখনো কথাই তো হয়নি তাদের মাঝে। তোর মাথা ঠিক আছে? তোর বউ কেন আমায় পছন্দ করবে? বলে তুমি নাকি দেখতে অনেক সুন্দর। 12 ব্যাটারি তো, জায়গায় জায়গায় চোখ দিচ্ছে খালি দেখে। মেহরিনের মতোই মাহিও আমার ছোট বোন। প্যারা নিস না, হয়তো তোকে রাগানোর জন্যই বলেছে। তুমি বিয়ে করে নাও না কেন, তাহলেই তো আর প্যারা নিতে হয় না। মেয়ে পাবো কই বিয়ে করার জন্য? আরে দেশে কি মেয়ের অভাব নাকি? চাইলেই বলো গটকালি করি। থাক, দরকার নাই, নিজেরটা নিজেই খুঁজে নিবনি। তাড়াতাড়ি কইরো ভাই। দুপুর 2:30টার পরে সোলেমানদের গাড়ি এসে পৌঁছায় সুলতান নিবাসের সামনে। আসার পথে সোলেমান ফার্মেসি দোকান থেকে পিল আনতে বলিনি বইয়ের জন্য। সোলেমান গাড়ি থেকে বের হয়ে বউকেও বের করে বলল, ওয়েলকাম টু সুলতান নিবাস, মিসেস মেহরিন সুলতান। মেহরিন গাড়ি থেকে নেমে সামনে মাথা তুলে তাকাতেই চোখগুলো আপনা আপনি বড় বড় হয়ে যায়। এটা কি বাড়ি নাকি কোনো রাজপ্রাসাদ, এত বড়? সুলেমান বউয়ের মুখের এক্সপ্রেশন দেখে বলল, এর চেয়েও বড় বাড়ি তোমার স্বামীর আছে। এটা তোমার স্বামীর বানানো বাড়ি নয়। মেহরিন আশেপাশে তাকিয়ে দেখল, সুলতান বিলার থেকে অনেক বড় বাড়ি এটা। কি সুন্দর বাড়ির সামনেরটা। সুলেমান মেহরিনের হাতটা ধরে বাড়ির ভিতরে ঢুকলো। বসার ঘরে এজওয়ান, বাসার সুলতান আর ইব্রাহিমকে দেখতে পাওয়া গেল। তিনজনই বেশ অবাক মেহরিনকে সুলতান নিবাসে দেখে। সুলেমান তাদের মুখের এক্সপ্রেশন দেখে বলল, রেস্টে নিয়ে তারপর কথা বলছি। আর আমি যা যা বলেছিলাম সব করা হয়েছে? ইব্রাহিম জবাবে বলল, সন্ধ্যার পর আসতে বলেছি মিডিয়াওয়ালাদের। গুড। আর ওদের? কয়েকটাকে ধরতে পেরেছি, বাকিগুলোর খোঁজ চলছে। রাতের মধ্যে সব কটাকে চাই। হ্যাঁ, পেয়ে যাবি। খাবার পাঠিয়ে দিতে বল রুমে। সুলেমান মেহরিনকে নিয়ে তার রুমে চলে আসলো। মেহরিন রুমে ঢুকে আরেক ধাপ চমকালো। এত বড় রুম! সুলেমান মেহরিনকে বিছানায় বসালো। মেড এসে খাবার দিয়ে যেতে সুলেমান মেহরিনকে খাবার খাইয়ে দিয়ে ফিলের পাতা থেকে একটা ফিল বের করে মেহরিনের হাতে দিল। মেহরিন ফিলটার দিকে তাকিয়ে সুলেমানের দিকেই তাকালো। সুলেমান পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। মেহরিন খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে মেড এসে একটু থালা বাসন সব নিয়ে গিয়েছে। সুলেমান বইয়ের গায়ে চাদর দিয়ে বলল, রেস্টে নাও, আমি পাশেই আছি। সুলেমান সোফায় ল্যাপটপ নিয়ে বসল। মেহরিন সুলেমানকে দেখতে দেখতে ঘুমের দেশে তলিয়ে যায়। সেই ঘুম ভাঙে মাগরিবের পর। রুমের কোথাও তখন সুলেমান ছিল না। মেহরিন কিছুটা হকচকিয়ে যায়। পাশ থেকে ফোনটা নিয়ে সুলেমানকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলো, কোথায় আপনি? সুলেমান 3rd ফ্লোরের এক কক্ষে বসে মিডিয়ার লোকদের সাথে কথা বলছে। রাগে চোখ মুখ ফুলে উঠেছে সুলেমানের। তার ইচ্ছে করতেছে এদের কাঁচা চিবিয়ে খেতে। সে তার পার্সোনাল জীবন পাবলিক করতে চায় না। এক প্রকার হুমকি দিয়েই বলল, আজকের রাতটাই সময় দিলাম। পুরো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যদি নিউজটা না মুছে, তাহলে নিউজ চ্যানেলগুলো একদম বন্ধ করে দিব বলে রাখছি। আপনাদের সাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি। কোথা থেকে কে কোন একটা ছবি দিল সেটা আপনারা আমার সাথে ডিসকাশন না করেই পাবলিক করে দিলেন। আমার বউ নিয়ে আমি পালাতে কেন যাব? রাতটাই শুধু সময় আপনাদের। সকালে ঘুম থেকে উঠে নিউজ একটাও চোখে পড়লে খবর আছে। আমার বিষয়ে কোনো নিউজ ছাপানোর আগে আমার সাথে ডিসকাশন করবেন। আমি অনুমতি দেওয়ার পর তারপর পাবলিক করবেন। এখন যান। মিডিয়ার মালিকগুলো চলে গেল। সুলেমান বউয়ের মেসেজ দেখার সাথে সাথে 3rd ফ্লোর থেকে লিফটে করে 2nd ফ্লোরে এসে নিজের রুমে ঢুকল।
মেহরিনকে পুরো রুমের কোথাও না দেখে ডেকে উঠল। মেহরিন বেলকুনি থেকে সাড়া দিয়ে বলল, আমি এখানে। সোলেমান বেলকুনিতে আসলো। বউ তার বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। সোলেমান পাশে এসে দাঁড়ালো। মেহরিন পাশ ফেরল। সোলেমান মেহরিনের উন্মুক্ত কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। মেহরিন বরকে চাই। সোলেমান মেহরিনের ঠোঁটে চুমু খেয়ে বলল, আগের তুলনায় তোমার থেকে দূরে থাকাটা এখন আমার জন্য আরও কষ্ট হয়ে পড়বে। নিজেকে সামলাবো কি করে? ইস, এত দুর্বল কেন তুমি? আমার লোডই সামলাতে পারলে না? কি লজ্জায় পড়েছিলাম জানো? এমন লজ্জায় আমি জীবনেও পড়িনি। মেহরিন সোলেমানের বুকে মুখ গুজে বলল, লজ্জায় কি শুধু আপনি একাই পড়েছিলেন? আমি কি পড়িনি? কথা তো শুনতে হয়েছে আমাকে। ওই মহিলাকে আমি জীবনে বলবো না। কথার কি ধার! তোমায় ছুতে গেলেই শুধু গজব নেমে আসে। মেহরিন সোলেমানের শার্টের বোতাম ঘোরাতে ঘোরাতে বলল, এরপর থেকে সাবধানে কাছে আসবেন। লোভ দেখাচ্ছ কিন্তু। কোথায় গিয়েছিলেন? সোলেমান মেহরিনকে তার কোলের উপর বসিয়ে বলল, কাজে। মিস করছিলে নাকি আমায়? হুম। সোলেমানের হাত এবার মেহরিনের পেটে নাভির কাছটায় চলে গেল। মেহরিন সোলেমানের গলা জড়িয়ে ধরে এলোমেলো গলায় বলল, কি করছেন? নাথিং। হাত সরান। না, আমার অস্বস্তি হচ্ছে। হোক, ব্যথা তো দিচ্ছি না। মেহরিন নিশ্চুপ হয়ে গেল। এখন আর বলে লাভ নেই, সে তার কাজ করবেই। রাতের ডিনার খেতে এসে মাহি জানতে পারল মেহরিন এসেছে, কিন্তু খাবার টেবিলে দেখা পেল না। মাহি এজওয়ানকে জিজ্ঞেস করলো মেহরিন করবে না। এজওয়ান খেতে খেতে জবাব দিল, ভাইজান আর ভাবি রুমেই করেছে। দেখা করব মেহরিনের সাথে। ভাইজানের রুমে ঢোকা নট অ্যালাউ। সকাল হলে দেখিও। রাত ৩টার দিকে যখন সবাই ঘুমে তখন সুলতান নিবাস থেকে সোলেমান আর এজওয়ান বেরিয়ে পড়ে। বাড়ি থেকে একটু দূরে গোডাউনে অপেক্ষা করছিল ইব্রাহিম। সোলেমানকে আসতে দেখে এগিয়ে আসলো। সোলেমান জিজ্ঞেস করলো, সব কটা আছে? তোর বিজনেস সূত্রে ইকবাল পাঠিয়েছিল ওদের। গতকালকে ডিলটা তুই নিয়েছিলি, সেটা মানতে পারছিল না। সোলেমান গোডাউনের ভিতরে ঢুকলো। 5টা চেয়ারে হাত পা চোখ বাঁধা 5 জনের। সোলেমান তাদের সামনে চেয়ারে পা তুলে বসলো। ইয়াসিন এগিয়ে আসতে সোলেমান বলল, এদের ইতিহাস বল। ইয়াসিন বলতে শুরু করলো, এদের নাম নাদিম, রাব্বি, রুবেল, সিয়াম, রাজেশ। বাড়ি ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা। 5 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। 2 জন জেল খেটেছিল। 3 জনকে পুলিশ ধরতে পারেনি ইকবালের জন্য। এরা এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করে। সোলেমান চুপচাপ সবগুলো কথা শুনল। কত টাকা দিয়েছিল আমাকে মারার জন্য তোদের? রুবেল নামের ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, 1 লাখ করে। সোলেমান ঠোঁট কামড়ে ধরল। সোলেমানের মৃত্যুর মূল্য মাত্র 1 লাখ করে? এত কম? বিষয়টা হজম হচ্ছে না সোলেমানের। ফার্স্ট থেকে গ্লাভস পরে নিল হাতে। তারপর ধারালো ছুরিটা হাতে নিয়ে ওদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কজন মেয়েকে দর্শন করেছে ওরা? মোট হবে 6-7 জন। মেয়েরা তাদের সঠিক বিচার ঠিক মতো পেয়েছিল? না। এদের মধ্যে ছবি মিডিয়ার কাছে পাঠিয়েছিল কে? রুবেল। সোলেমান গ্লাভসটা খুলে ফেলল। না, সে কাটবে না। গোডাউনের বাহিরে থাকা গার্ডদের ডেকে আনলো। তারা আসতে সোলেমান তাদের হাতে ছুরি দিয়ে বলল, কেটে ফেলো ওদের ওই জিনিসটা, যেটা ভুল জায়গায় ব্যবহার হচ্ছে বারবার। গার্ডগুলো এগিয়ে গেল। ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে ছেলেদের। আকুতি করছে বারবার। তারা আর জীবনে এসব করবে না, ভালো হয়ে যাবে। কিন্তু সুলেমান তো এসব শোনার পাত্র নয়। গার্ডগুলো ছেলেদের প্যান্টের চেইনটা খুলে সাথে সাথে শরীর থেকে পুরুষঙ্গটা আলাদা করে নিয়ে আসলো। গলা ফেটে চিৎকার করতে শুরু করলো ছেলেগুলো। ইব্রাহিম চোখ বন্ধ করে ফেলেছে। এজন কালে হাত দিয়ে দেখছে। মনে হচ্ছে ভীষণ মজার কিছু হচ্ছে তার সামনে। রক্তে ভিজে গেছে ফ্লোর। ভাই, একটা তো দেখে মুসলমানি করানো হয়নি। ইয়াসিন সরু চোখে তাকিয়ে বলল, ওই হিন্দু। গার্ডগুলোর হাতে পুরুষাঙ্গ। জিজ্ঞেস করলো, কি করবো স্যার এগুলো? রাস্তার কুত্তাকে দিয়ে দাও। আর ওদের না খাইয়ে এভাবেই রাখো। মরে গেলে শরীরের ভিতরে থাকা জিনিসগুলো কেটে ডিলারের হাতে দিয়ে দিবে। আর বাকি দেহটা বন্দি করে রাখা হায়নার ঘরে দিয়ে দিবে। সোলেমান চলে যায়। গার্ডগুলো পুরুষাঙ্গ নিয়ে চলে যেতে চাইলে এজন থামিয়ে দেয়। মাথায় তার একটা কুবুদ্ধি উদাও হয়েছে। কুত্তাদের যখন দিবেই তখন একটু আয়োজন করিয়ে দেওয়া যাক। পকেট থেকে ফোনটা বের করে বাহাদুরকে কল করে সকাল সকাল আসতে বলল। কাল পিকনিক করবে সে বাহাদুরকে নিয়ে, যাকে বলে বুনা খিচুড়ি পিকনিক উইথ টুনটুনি। রাত 4টার পর সোলেমান রুমে ফিরে। মেহরিনকে ঘুমে বিভোর থাকতে দেখা গেল। সোলেমান গুটি গুটি পায়ে বিছানায় এসে শুতেই মেহরিন চোখ মেলেই বলল, কোথায় গিয়েছিলেন? সোলেমান কিছুটা চমকে উঠল। ঘুমাওনি?
ঘুমিয়েই ছিলাম, আপনার যাওয়ার শব্দ পেয়ে ঘুম ভেঙে গিয়েছিল। আমি তো কোনো শব্দ করিনি। তাহলে আপনার বুক থেকে আমাকে সরিয়ে যখন বালিশে শুইয়ে দিলেন তখনই আমার ঘুম ভেঙে গেছে। এত রাতে কোথায় গিয়েছিলেন? একটা আর্জেন্ট কাজে। কি এমন আর্জেন্ট কাজ যে এত রাতে বের হতে হলো? সুলেমান বউকে বুকে টেনে আনলো। কথাটাকে সূক্ষ্মভাবে এড়িয়ে গিয়ে বলল, বোর্ড মিটিং ছিল একটা। রাজনীতিক মিটিং বিষয়ে সচরাচর মাঝরাতেই হয়, সেখানেই গিয়েছিলাম। মেহরিন বিশ্বাস করে নিল তার স্বামীর কথা। এজন গতকাল রাতে বাহাদুরকে ফোন করে বলেছিল আসার পথে যেন বাসমতির চাউল আনে, সাথে ডাল, মশলা, 2টো মুরগি। বাহাদুর এজওয়ানের কথা মতোই সব নিয়ে এসেছে। গার্ডে দুজনকে দিয়ে মুরগি কাটিয়েছে, সাথে পেঁয়াজ মরিচও। তারাই চাল ডাল ধুয়ে দিয়েছে। পুরো দমই খিচুড়ি রান্না তোড়জোড় চলতে লাগলো। বাবুর্চি হয়েছে বাহাদুর। ইউটিউব দেখে দেখে রান্না করছে। হাতে অবশ্য গ্লাভস পরে নিয়েছে। মুরগির মাংসগুলো কষিয়ে চাল ডাল ঢেলে দিল। এই এজনের জন্য তাকে কি না কি করতে হয় ভাবলেই তার নিজের জন্য দুঃখ হয়। রান্না প্রায় শেষের দিকে আসতে আজওয়ান বাহাদুরকে জিজ্ঞেস করলো, টেস্ট কেমন হয়েছে? লবণ ঠিকঠাক হয়েছে? বাহাদুর সরু চোখে বলল, রেঁধে দিয়েছি, এটাই তো অনেক। লবণ আবার আমায় খেয়ে চেক করতে বলিস না ভাই। ইয়াসিন সবেই ঢুকেছে রুমের ভিতরে। খিচুড়ির গ্রানে মুখর হয়ে আছে রুম। কোনো পিকনিকটা কি আজ? এজন ভাই তাকে রেখে পিকনিক করতেছে? কিছুটা মন খারাপ করে জিজ্ঞেস করলো, কিসের খিচুড়ি ভাই এটা? আমায় রাখেই আপনারা পিকনিক করতেছেন? বাহাদুর জিজ্ঞেস করলো, তুইও করবি নাকি পিকনিক? হ, আমারও নেন। খাইয়ে আসি নাই, ক্ষুধাও লাগছে। খিচুড়িটা কি লোভনীয় লাগতেছে দেখে। টেস্ট মনে হয় ভালোই হয়েছে। এটা এলাকায় বিলাবো। তবারক? হ। লবণ দেখছেন নি আপনারা? বাহাদুর বলল, না। তাহলে আমি চেখে দেখি। এজন গম্ভীর গলায় বলল, খবরদার, খিচুড়ির দিকে চোখ তুলেও তাকাবি না, খাওয়া তো দূরে থাক। কথাটা বলে এজন হাঁটা ধরল। তার একটা ফোন এসেছে। পেছন পেছন বাহাদুরও চলে গেল আরেক রুমে কাঙ্ক্ষিত জিনিস আনতে। ইয়াসিনের পেটের ভিতরটায় ইঁদুর ছোটাছুটি করছে। জিহ্বার ডগায় পানি চলে এসেছে। পাশে থাকা প্লেট দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে 1 চামচ খিচুড়ি উঠিয়ে নিল প্লেটে। গরম খিচুড়ি পো দিতে দিতে খেতে লাগলো। এজন ফোনে কথা শেষ করে রুমের ভিতর ঢুকেই দেখতে পেল ইয়াসিন খিচুড়ি প্লেট সেটে বুটে খাচ্ছে। এজন নাক ছিটকাল। ফোনটা পকেটে ঢুকাতে ঢুকাতে মাথায় কুবুদ্ধি হাজির হলো, ইয়াসিনকে একটু ভয় দেখানো যাক। শালার বেটাকে বলল না খেতে, তারপরও আখাইয়ের মতো ঝাঁপিয়ে পড়েছে খেতে। তোকে না খেতে মানা করেছিলাম আমি ইয়াসিন? ইয়াসিন বুড়ো আঙ্গুল সেটে ফুটে বলল, নিজেরে আটকাইয়া রাখতে পারি নাই ভাই। তোবারক, এটা তো সবার জন্যই উন্মুক্ত। আমারে খাইতে মানা করেন কেন আপনি? খিচুড়িটা কেমন হয়েছে খেতে? ইয়াসিন ঢেকুর তুলে বলল, সেই স্বাদ হয়েছে ভাই। স্পেশাল কোনো কিছু দিয়েছিলেন নাকি টেস্ট বাড়াতে? হ্যাঁ, ভীষণ স্পেশাল কিছু দিয়েছিলাম। কি ভাই সেটা? নাম কোন, আমিও সেটা কিনে আনবো। সেই স্বাদ হইছে। এজন বাঁকা হেসেই বলল, এটা তো কিনতে পাওয়া যায় না রে পাগলা। কি বলেন, কিনতে পাওয়া যাবে না কেন? টুনটুনি কিনতে পাওয়া যায় না? ইয়াসিন কপাল কুঁচকালো। কিসের টুনটুনি ভাই? টুনটুনি এক ধরনের নরম মাংস। আর এটা সেই টুনটুনির খিচুড়ি। এটা টুনটুনি দিয়ে রান্না করা খিচুড়ি? তবারক না। আরে টুনটুনি কই পাইছেন? আমি তো ভাবছি আমি আরও মুরগির গোশ খাইলাম। টুনটুনির এত স্বাদ? এজন হু হু করে হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক স্বাদ টুনটুনির। বাহাদুর ইয়াসিনের পিঠের উপর কোনো দিয়ে কিল মেরে বলল, গতকাল সোলেমান ভাই যে ছেলেদের টুনটুনি কেটে দিল না, সেই টুনটুনিগুলো দিয়েই খিচুড়ি রান্না করা হয়েছে বলত। এগুলো রাস্তার কুত্তাদের খাবার। ইয়াসিন একবার খিচুড়ি তো আরেকবার এজওয়ানের মুখের দিকে তাকালো। তারপর বিষয়টা বোঝা মাত্রই চোখ দুটো বড় বড় হয়ে আসলো। তড়িগড়ি করে পেটে মুখে হাত দিয়ে চেপে ধরল। তার বমি আসতেছে, চোখ উল্টে আসতেছে, সাথে সাথে ওয়াক ওয়াক করে উঠল। ইয়াসিন ভাই এটা তারে কি খাওয়াইলো? ইয়াসিন রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। রাস্তা দিয়ে বমি করতে করতে হসপিটালের দিকে দৌড়াতে লাগলো। এখনই পেট মুখ ওয়াশ করতে হবে তার। এজওয়ানের ইয়াসিনের অবস্থা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। বাহাদুর তার হাতের বক্সে থাকা টুনটুনিগুলো খিচুড়ির ভিতর ঢেলে দিল। টুনটুনিগুলোকে ছোট ছোট করে কাটিয়েছে এজওয়ান গার্ডদের দিয়ে। কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিল চুলা থেকে খিচুড়িটা। ঠান্ডা হলে পাতিল নিয়ে বের হলো এলাকায়। যেখানে যেখানে কুত্তা দেখতে পেল সেখানে সেখানে চামচ দিয়ে বেড়ে দিল। রাস্তার অনাথ শিশুগুলো দৌড়ে আসলো খেতে। তখনই বিপাকে পড়ে গেল এজওয়ান। এই খিচুড়ি তো এদের দেওয়া যাবে না, এগুলো জাস্ট কুত্তাদের জন্য। বাচ্চাগুলো হাত পাতলো, বলতে লাগলো, আমাকেও দেন খাইতে।
লোকজন রাস্তা দিয়ে যাচ্ছিল আর এজনদের উদ্দেশ্য করে বলছিল, কি দিনকাল আসলো, ফুটপাতের বাচ্চাদের খাবার না দিয়ে কুকুরদের খাবার দিচ্ছে। মানবতা দেখছি আজকাল প্যান্ট ছিঁড়ে রকেটের গতিতে বেরিয়ে আসতেছে। এজন পাশে থাকা হোটেল থেকে আলাদা করে পাতিল খিচুড়ি কিনে বাহাদুরকে বলল এগুলো বাচ্চাদের মাঝে বিলিয়ে দিতে। মাঝখান দিয়ে এসব বাচ্চারা চলে আসবে বুঝতে পারলে কুত্তাগুলোকে ধরে বাগান বাড়িতে নিয়ে খাওয়াতো। 10টার দিকে এজন সুলতান নিবাসে ফিরে মাহি মেহরিনের সাথে দেখা করতে সুলেমানের রুমে আসে। সুলেমান বাহিরে গিয়েছে, সেজন্যই সাহস পেয়েছে। মেহরিন মাহিকে দেখে কি যে খুশি হলো। মেহরিন সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপু? মাহি সালামে জবাব দিয়ে বলল, ভালোই, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। এসে থেকে সেই যে রুমে ঢুকে আসো, আর তো বেরিয়ে হওনি। আসলে শরীর একটু অসুস্থ তো। মাহি তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, সে কি, কি হয়েছে? একটু শরীর ব্যথা। মাহি তপ্ত শ্বাস ফেলে বলল, খুব কষ্ট হয়েছে পরশু, তাই না? মেহরিন হতবিহ্বল হয়ে গেল। মাহি জানলো কি করে? আপনি জানলেন কি করে? নিউজ চ্যানেলগুলোতে তো দেখলাম গতকাল। মেহরিনের শ্বাস আটকে আসার উপক্রম। নিউজ চ্যানেলগুলোও জানে? তারা জানলো কি করে? সুলেমান সাহেবের কোনো শত্রু হয়তো ছবিটা তুলেছিল। মেহরিনের হাত পা জমে আসলো। কিসের ছবি? তুমি এত ভয় পাচ্ছ কেন? ছবিতে তোমার ফেস দেখা যায়নি। ওই যে তোমাকে নিয়ে সুলেমান সাহেব দৌড়াচ্ছিল না, তার ছবি। মেহরিন যেন প্রাণ ফিরে পেল। সে তো অন্য কিছু ভেবেছিল। তোমাদের পরিস্থিতিটা একদম থ্রিলার মুভির মতন ছিল। ভীষণ ভয়ঙ্করও ছিল। এমন ভয়াবহ পরিস্থিতিতে আগে কখনো পড়নি। এ তো কেবল শুরু। রাজনীতি মানেই হয় মরবে না হয় মারবে। এসবে অভ্যস্ত হতে শিখো। ওনার কিছু হবে না তো আবার? ভয় নিয়ে কথাটাই বলে উঠল মেহরিন। হতেও পারে, রাজনীতি যখন করছে তখন অস্বাভাবিক কিছুই নয়। কখনো কখনো বিপক্ষ দলের পাশাপাশি নিজের দলের লোকজনও হিংস্র হয়ে ওঠে। শুনেছি সুলেমান সাহেবের নিজের দলের অনেকেই তাকে দেখতে পারে না। একবার তার ক্লাবে আগুন ধরিয়ে দিয়েছিল তারই দলের লোক। ধরো তোমাকে আমার দরকার, আমি এখন এই দরকারে তোমাকে দরকার পড়লে 4টাকেও অনিয়ে দেওয়ার চেষ্টা করব। যে তোমার দরকার আমার শেষ হয়ে যাবে, সে তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মৃত্যু এনে উপহার দিব। সুলেমান সাহেব ঠিক এর মাঝামাঝিতে আছে। মেহরিন বয়ে শরীর শিউরে উঠল। সে রাজনীতির কিছুই বোঝে না, আর কিছু বুঝতে চায়ও না। তা সুলতান সাহেবের কিছু হলে সে মরেই যাবে। এতটা বাজে কেন রাজনীতি? বিকজ ইটস বাংলাদেশ। বাংলাদেশের মতন জঘন্য পলিটিক্স আর কোথাও নেই। বাংলাদেশের মানুষ অভ্যস্ত এটা দেখতে দেখতে। এজন রুমে এসে মাহিকে দেখতে না পেয়ে বিরক্তিতে কপাল কুঁচকাল। তরিকুলের বেটি আবার কোথায় গেল ফিক ফেলাতে? পকেট থেকে ফোনটা বের করে তরিকুলের বেটির নাম্বারে কল লাগালো। মাহি এজনের ফোন পেয়ে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, কি হয়েছে, ফোন দিচ্ছেন কেন? নিশ্চয়ই প্রেম করার জন্য ফোন দেইনি। কার সাথে ফিক ফেলাতে গেছো? আর গেছো কই? লোকেশন সেন্ড করো, ক্যামেরা নিয়ে আসতেছি। ভদ্রভাবে কথা বলতে পারেন না? অভদ্রর কাছে ভদ্রতা আশা করা বোকামি, জানো না সেটা? কি সমস্যা বলুন? বাসায় আসো। আশ্চর্য, আমি তো বাসাতেই। ওহ রিয়েলি? আমি তো রুমে, তোমার ছায়াও তো খুঁজে পেলাম না। আমি মেহরিনের কাছে। বেয়াদব মেয়ে, তবে বলছিলাম না ভাইজানের রুমে না ঢুকতে? তাড়াতাড়ি বের হও ভাইজান আসার আগে। তার রুমে মেয়েদের ঢোকা নিষেধ। আপনার ভাইজান বাড়ি নেই। তুমি আসবে নাকি আমি নিতে আসবো, কোনটা? আসতেছি। মাহি ফোনটা কেটেই চলে আসলো। রুমে ঢুকে দেখলো এজন বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে টান টান হয়ে শুয়ে আছে। শরীরে স্রেফ একটা কালো শার্ট। মাহি সামনে দাঁড়িয়ে বলল, কী জন্য আসতে বললেন? প্রেম করার জন্য। আসো প্রেম করি। আপনার সাথে তর্ক করার মুড নেই আমার। বাবা, এত ভালো হয়ে গেলে কি করে? আমি জন্ম থেকেই ভালো। আসলেই সেজন্য তোমার কপালে এত খারাপ একটা মানুষ জুটল। খুব শীঘ্রই কপাল থেকে জেড়েও ফেলে দিব। তাহলে তো তোমার কপালটাও কেটে ফেলে দিতে হবে। দরকার পড়লে তাই দিব। এজন মাহির হাতটা টেনে ধরে তার বুকের উপর এনে ফেলল। মাহি ছাড়া পাওয়ার জন্য চটপট করতে লাগে। এজন মাহিকে আরও চেপে ধরতে মাহি এজনের বুকের শার্টটা খামচে টেনে ধরল। সাথে সাথে বোতাম ছেড়ে খুলে আসলো। এজন একবার শার্টের দিকে তাকালো। মাহি হাতের মুঠোয় থাকা বোতামের দিকে তাকিয়ে ফের এজনের বুকের দিকে তাকাতেই মাহির নজরে ফের ওই লকেটটা চোখে বিঁধল। মাহি হাত দিয়ে লকেটটাকে ছুঁয়ে দিল। এজন সেটা দেখল। পছন্দ হয়েছে নাকি সেন্টটা? মাহি ঠোঁট কামড়ে কিছুক্ষণ লকেটটার দিকে তাকিয়ে বলল, এই যে মানে? এই যে মানে এজন, চেনা চেনা লাগে নাকি? মাহি বরকে গেল। চেনা চেনা কেন লাগতে যাবে? মনে হলো তাই জিজ্ঞেস করলাম।
মাহি সরে আসলো অ্যাজনে থেকে। অ্যাজন উঠে দাঁড়ালো, শার্টটা খুলে মাহির হাতে দিয়ে বলল, গোসল করে এসে যেন দেখি শার্টের বোতামটা তার ঠিক জায়গায় ঠিকঠাকভাবে আছে। মাহির শরীর পুরো বরফের মতন জমতে শুরু করলো। ঘোরের মধ্যেই চলে যাচ্ছে সে। অ্যাজন টাওয়ালটা গলায় জড়িয়ে ওয়াশরুমে ঢুকতে গিয়েও ঢুকলো না। পেছন দিকে মাহির দিকে তাকিয়ে বলল, তরিকুলের বেটি, শোনো। মাহি ঘোরের মধ্যে অ্যাজনের দিকে তাকিয়ে বলল, হুম। অ্যাজন কিছুক্ষণ মাহিকে আপাদমস্তক দেখে বলল, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে। তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কারো নও বুঝি? তুমি কারো নও, তাই না? মাহি রুম থেকে বেরিয়ে গেল। অ্যাজন স্মিত হেসেই ঢুকে পড়ল ওয়াশরুমে। ইব্রাহিম সোলেমানের সাথে বসে আছে ক্লাবে। বাহিরে ইমন গাড়িতে বসা। ইব্রাহিম সেদিন ইমনের ফোন থেকে উর্মির নাম্বারটা নিয়ে নিয়েছিল ফোনে। কেন এমন অসামাজিক আচরণ করলো তা তার বোধগম্য হলো না। সোলেমান কিছু ফাইল চেক করতেছে। তাদের বিজনেসের জন্য নতুন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। 15তলা বিল্ডিং হবে সেটার দায়িত্ব অ্যাজওয়ানকেই দিবে সে। কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের দিকেই। বেশ অনেক টাকাই খরচ করতে হয়েছে এটার পেছনে। এর ভিতর সোলেমানকে আবার দেশের বাহিরে সুইজারল্যান্ডেও যেতে হবে। অনেক দিন হলো সে যাচ্ছে না দেশের বাহিরে। ভাবছে মেহরিনকে নিয়ে যাবে কি না। নিয়ে গেলে মন্দ হতো না। কয়টা দিন একসাথে থাকতে পারবে নিরিবিলি একান্তে। কেউ ডিস্টার্বও করতে পারবে না সেখানে। সোলেমান ফাইলগুলো জায়গা মতন রেখে নিবাসে ফেরার জন্য রওনা হলো। রুনেসি ইয়াসিন হসপিটালে ভর্তি। ফোনে বারবার কিসের যেন টুনটুনি খাওয়ার কথা বলছিল। টুনটুনি পাখি খেয়েছে নাকি কে জানে। সোলেমানকে ইমনই পৌঁছে দিল সুলতান নিবাসে। ইমন বারবার লুকিং গ্লাসে সোলেমানকেই দেখছিল। তার ভালোবাসার নারীটা এই লোকটার বউ। মানতে কি যে কষ্ট হচ্ছে ইমনের। কত বড় লোক উনি, আর ইমন সাধারণ একটা ড্রাইভার। তাদের মাঝে আকাশ পাতাল তফাত। তার মেহেরিন সুখে থাকুক, এই জীবনে আর কিছু চায় না সে। নিবাসের কাছে এসে গাড়ি থামাতে সোলেমান নেমে পড়ে গাড়ি থেকে। ইমন জানালা দিয়ে দেখল সুলতান নিবাসটা। ইমনদের বাড়ির মতন 10 বাড়ি একত্র করলেও সুলতান নিবাসের সমান হবে না। তার মেহেরিন তাহলে সুখেই আছে। সোলেমান গাড়ি থেকে নেমে হাঁটা ধরতে ইমন তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে বলল, সোলেমান সাহেব শুনুন। সোলেমান দাঁড়িয়ে গেল। হঠাৎ এই ছেলে তাকে ডাকছে কেন? ইমন এগিয়ে এসে সামনে দাঁড়ালো। সোলেমান ব্রু কুঁচকাল। ইমন বলল, আপনি ভীষণ সৌভাগ্যবান একজন মানুষ। এই প্রথম ইমন সোলেমানের সাথে কথা বলছে। এর আগে তাদের মাঝে কোনো কথাবার্তা হয়নি। হঠাৎই কথা বললে যে? ইমন মাথা নত করে বলল, বিশেষ একটা কারণে বললাম, আসছি। ইমন চলে গেল। সোলেমান ইমনে যাওয়ার পানে একবার তাকিয়ে চলে আসলো। ইব্রাহিম বারবার ফোনটা নিয়ে পায়চারি করছে। ফোন দিবে কি দিবে না এ নিয়ে মহা দ্বিধায় ভুগছে। কি আর হবে ফোন দিলে? চিনতে তো আর পারবে না। একটু কথা না হয় বলাই যাক। ইব্রাহিম কল লাগালো উর্মির নাম্বারে। একবার রিং বেজে কেটে গেল। ফের দ্বিতীয়বার বাজতে রিসিভ হলো। ওভার্স থেকে কর্কশ গলায় ভেসে আসলো, হ্যালো, কে বলছেন? ইব্রাহিম মৃদু হেসে বলল, তোমার বাচ্চার বাবা। এই কথাটা কানে আসতেই ইতি বেগমের শরীর রাগে কাঁপতে শুরু করলো। ইতি বেগম রেগে বলতে শুরু করলো ফোনের ওপাশে থাকা ব্যক্তিটাকে, হারামজাদা হতচ্ছাড়া বেয়াদব লুচ্চা, কে রে তুই? তুই আমার বাচ্চার বাপ? আয়, তুই সামনে শিল নোড়া দিলে চাপা ভেঙে দিব তোর। উর্মি মায়ের চিল্লাচিল্লের আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি কারে বকতেছ? ইতি বেগম মেয়ের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, দেখ উর্মি, কোন হতচ্ছাড়া যেন ফোন দিয়ে আবল তাবল বকতেছে। তোদের বাপ বলে নিজেকে পরিচয় দিচ্ছে। শয়তান বেটা কোথাকার। ফোন কানে নিয়ে হ্যালো হ্যালো করে যাচ্ছে উর্মি, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না। উর্মি রাগী গলায় বলতে লাগলো, এই কে রে তুই? আমার আব্বা লাগিস তুই? তোর মেয়ে হই আমি? আয়, আমার সামনে আয়, ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছি তোকে। আরও অনেক কথাই বলল উর্মি। বকা দিল, কিন্তু নো রেসপন্স। বিরক্ত হয়ে কান থেকে ফোনটা সামনে এনে দেখলো ফোনটা তো কেটে গেছে। বেয়াদব লোক, ফাজলামি করার আর জায়গা পায় না। এত শখ উর্মির বাপ হওয়ার। ইব্রাহিম তো জাস্ট থ হয়ে বসে আছে। তার সাথে এটা কি হচ্ছে ভাই? হতে চাইলো স্বামী আর হয়ে গেল ড্যাডি। এত কট খাচ্ছে এই বাচ্চা মেয়েটার জন্য। ছি, কি লজ্জা, কি লজ্জা। ইব্রাহিম আর ফোনই দিবে না, শিক্ষা হয়ে গেছে তার।
একটু প্লাটিত করতে চেয়েছিল। ইব্রাহিম ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসলো। উর্মির ভাইয়ের বকাগুলো যেন এখনও কানে বাজছে ইব্রাহিমের। এমন বকা সে জীবনেও খায়নি। সুলেমান নিবাসে ফিরে নিজের রুমে ঢুকে বউকে দেখতে না পেয়ে কিঞ্চিত কপাল কুঁচকালো। কোথায় গেছে তার লেদা বউ? সুলেমান ঘুরে নিচে আসলো। বাড়ির মেয়েট রফিককে জিজ্ঞেস করলো, আমার বউ কই? রফিক রান্নাঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, ম্যাডাম রান্নাঘরে। আশ্চর্য, এই মেয়ে রান্নাঘরে কি করছে? রান্নাঘরের জন্য তো মেড রাখা আছে, শুধু বলে দিলেই তো বানিয়ে দিবে। সুলেমান বিরক্ত হয়ে রান্নাঘরের দিকে আসলো। এসে দেখতে পেল তার বউ উল্টো ঘুরে দাঁড়িয়ে কিছু রান্না করছে। সুলেমান নিঃশ্বাস নিতে বুঝতে পারলো তার লেদা বউ চা বানাচ্ছে। সুলেমান এগিয়ে আসলো। মেহেরিন চায়ের কাপটায় ধীরে ধীরে গরম চা ডালছিল। চা ঢেলে পিছনে ফিরতে যাবে, ঠিক তখনই সুলেমান হঠাৎ করে এসে দাঁড়ালো ঠিক তার পেছনে। হঠাৎ সে উপস্থিতি, তার কাঁধে সামান্য ধাক্কা, সব মিলিয়ে মেহেরিনের হাতে ধরা কাপটা কেঁপে উঠল। কাপ থেকে গরম চা ছিটকে পড়ল মুহূর্তেই। মেহেরিন থমকে গেল, গাবড়ে গিয়ে কাপ ফেলে দিতে দিতে হাতে থাকা চায়ের কিছুটা এসে পড়ল তার নিজের হাতে, আর বাকিটা সুলেমানের বুকে। ব্যথায় মেহেরিন কেঁপে উঠল। ঠোঁটের কোণে অস্পষ্ট একটি শব্দ উঠে এলো। অন্যদিকে সুলেমানও হঠাৎ বুকে গরম চা পড়ায় পিছনে সরে যায়। তীব্র গরমে মুখটা কুঁচকে উঠল, কিন্তু পরক্ষণে তার চোখ চলে গেল মেহেরিনের হাতে। দেখল সেই গরম চা পড়েছে তার বউয়ের হাতের নরম ত্বকে। তার নিজের পোড়ার যন্ত্রণার চেয়েও যেন বেশি যন্ত্রণা হতে লাগলো মেহেরিনের পুড়ে যাওয়া হাতের অংশটা দেখে। সুলেমান অস্থির হয়ে এগিয়ে এলো। চোখে উদ্বেগ, কণ্ঠে শীতল ব্যথা তুলে বলল, অনেকটা পড়ে গেছে। রফিক, এ রফিক, কই রে বয়রার বাচ্চা? ডাক শুনতেছিস না কেন? কুত্তার বাচ্চারা ডক্টর ডাক তাড়াতাড়ি। ব্যথায় মেহেরিনের চোখে জল চলে আসলো। সুলেমান বউয়ের চোখে জল দেখে আবারও অস্থির হয়ে যায়। বউকে পাজাকোলা করে নিয়ে ছুটল বাহিরে। মেহেরিন হকচকিয়ে যায়। বাগান পার হওয়ার সময় সুলেমান দেখল রফিক গাছে পানি দিচ্ছে। সুলেমান গলা উঁচু করে রফিককে বলল, পুরো ট্যাঙ্কির পানি আমি তোর পেটে চালান করব, জাস্ট বউ নিয়ে ফিরতে দে বাড়িতে। রফিক হঠাৎ করে সুলেমানের রাগের কারণ বুঝল না। এগিয়ে আস্তে আস্তে সুলেমান ততক্ষণে বউকে নিয়ে গাড়িতে বসে গেছে। যত দ্রুত সম্ভব গতিতে তুলে ঢাকার রাস্তায় ছুটছে সে। তাড়াহুড়ো করতে গিয়ে একাধিকবার হর্ন দিচ্ছে। রিকশা পাশ কাটিয়েছে। সংকীর্ণ গলিতে হেডলাইট জ্বালিয়ে গতির ছন্দ ভেঙেছে। বউয়ের হাতে গরম চা পড়েছে। বিষয়টা সবার কাছে সামান্য লাগলেও সুলেমানের কাছে এটা তুচ্ছ নয়। সে কোনো রকম ঝুঁকি নিতে চায় না। মেহেরিনের একটুখানি ব্যথাও যেন ওর হৃদয়ে লালাব ক্ষতর মতো লাগে। মেহেরিন চলতি গাড়িতে মাথা ঘোরাতে দেখতে পেল ঢাকা মেডিকেল কলেজের নাম ফলকটা। নামটা দেখা মাত্র সে থমকে যায়। এই তার স্বপ্নের মেডিকেল কলেজ। মুহূর্তেই যেন এক নিমেষে মেহেরিনের সব ব্যথা, সব কষ্ট কোথাও একটা মিলিয়ে গেল। মেহেরিনের বাবা মোতালেব ভূঁইয়ার আজীবনের স্বপ্ন ছিল তার মেয়ে ঢাকা মেডিকেল কলেজেই পড়বে। এখান থেকে একদিন সাদা অ্যাপ্রন পরে ডিগ্রিধারী ডাক্তার হয়ে বের হবে। সেদিন তার নামের আগে জ্বলজ্বল করবে এক উপাধি, ডক্টর মেহেরিন তাবাসসুম। গাড়িটা মেডিকেল কলেজ গেট ছাড়িয়ে চলে গেল। মেহেরিন চোখ ফিরিয়ে নিয়েছে। গাড়িটি এসে থামলো শেখ হাসিনা বার্নোর প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মেহেরিন হতবিহ্বল হয়ে যায়। সামান্য গরম চা হাতে পড়ায় তার স্বামী তাকে এখানে নিয়ে এসেছে। মেহেরিন ভেবেছিল কোনো এক ফার্মেসির দোকানে হয়তো নিয়ে যাবে, কিন্তু এখানে নিয়ে আসবে এটা তার ভাবনায়ও আসেনি। সুলেমান দ্রুত গাড়ি পার করে মেহেরিনকে ধরে নামালো। মেহেরিন সুলেমানের হাত ধরতে সুলেমান বলে উঠল, এই তো বউ, চলে এসেছি, আর কষ্ট করতে হবে না। সুলেমান মেহেরিনকে কথা বলার সুযোগটাও দিল না। শেখ হাসিনা বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভিতরে ঢুকেই রিসেপশন ডেস্কে গিয়ে সুলেমান তাড়া দিয়ে বলল, জরুরি ইনজুরি কেস। রোগীর হাতে গরম চা পড়েছে। ডেস্কে বসে থাকা নার্স মুখ তুলে একবার তাকালো, বলল, কতটুকু পড়েছে? সুলেমান উত্তরে কেবল বলল, ডক্টর কোথায়? আমাকে দেখার হাতটা। সুলেমান মেহেরিনের হাতটা দেখালো। খুব বেশি জায়গায় তো চাপ পড়েনি। নার্স যেন একটু বিরক্ত হয়েই বলল, এইটুকুর জন্য এখানে আসতে হয়? একটু পানি ঢাললেই তো হতো। সুলেমান কণ্ঠ শক্ত করে বলল, আমার স্ত্রী, তার শরীর অনেক সেন্সিটিভ, আমি কোনো রিস্ক নিতে চাই না। ডক্টর কোথায় সেটা বলুন, আপনার কাছে জ্ঞান শুনতে চাইনি। নার্স একপাশে থাকা জুনিয়র ইন্টার্নকে ইশারা করে বলল, সে এসে বলল, আপনি আমার সাথে আসুন। স্যার করিডোর 8 কক্ষ নম্বর 17-তে আছেন। আমি প্রাথমিক ড্রেসিং করে দিচ্ছি।
সোলেমান দাঁত চেপে বলল, আই নিড ডক্টর। ডক্টর কোথায় সেটা বলুন। নার্সের কণ্ঠে হালকা তাচ্ছিল্য। ইনজুরি সিরিয়াস না হলে স্যার দেখবেন না, আপনি ওনার সাথে যান, উনি ড্রেসিং করিয়ে দিবে। সোলেমান শুনল না। সে নিজেই মেহেরিনকে নিয়ে করিডোর 8-এর 17 নম্বর কক্ষের দিকে ছুটল। তাদের পেছন পেছন নার্সও ছুটল। এই লোক দেখছি তার চাকরিই খেয়ে দিবে। 17 নম্বর কক্ষের দরজার বাহিরে লেখা, প্রফেসর ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, পরিচালক শেখ হাসিনা বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, গুরুতর রোগীর অগ্রাধিকার। সোলেমান নক না করে সোজা ভিতরে ঢুকে পড়েন। নাসির উদ্দিন আকস্মিক নক না করে কাউকে ঢুকতে দেখে মাথা উঁচু করে দরজার দিকে তাকাতেই এমপি নওয়াজ সোলেমান সুলতানকে দেখে হকচকিয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়ালো। নার্সও হুমড়ি খেয়ে ঢুকলো। নাসির উদ্দিন মুখে হাসি ফুটিয়ে বলল, আরে সোলেমান যে, কোনো দরকার নাকি? কথাটা শেষ করে সোলেমানের পিছনে তাকাতেই দেখতে পেল মেহেরিনকে। মেহেরিন দেখল ভদ্রলোকটাকে। গায়ে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ। সোলেমান মেহেরিনকে নিয়ে চেয়ারে বসে অস্থির গলায় বলল, ওর হাতটা একটু দেখে দিন, অনেকটা পড়ে গিয়েছে। ডাক্তার নাসির উদ্দিন মেহেরিনের হাত ধরেই বললেন, মৃদু কণ্ঠে বললেন, এটা ফার্স্ট ডিগ্রি বার্ন, সঠিক ড্রেসিং আর ক্রিম দিলেই ঠিক হয়ে যাবে। তিনি নার্সকে নির্দেশ দিলেন অ্যান্টিবার্ন ক্রিম নিয়ে দিতে। নার্স সেটা দিতে ডক্টর নাসির উদ্দিন ক্রিমটা মেহেরিনের হাতে লাগিয়ে দিয়ে বলল, অ্যান্টিবার্ন ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি, 3 দিন পর আবার নিয়ে আসবে। যদি ফোসকা বড় হয় সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, আর এই প্রেসক্রিপশনে লিখে দেওয়া ওষুধগুলো খাওয়াবে। নার্স রুম থেকে যেতে যেতে বেঞ্চি কেটে গেল সোলেমানকে। পাগল ছাগল লোক কোথাকার, এই সেম কাজটাই তো তারা করে দিত না। ডং মানুষের যেন আর কোনো বউ নেই, পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায়, তারপরও তো এমন পাগলামি করতে দেখে না। আর কি একটু হাত পড়েছে অমনি সোজা এখানে। সোলেমান ডক্টরের কথা শুনে কিছুটা স্বস্তি পেল। ডক্টর জিজ্ঞেস করলো, মেয়েটা কে সোলেমান? সোলেমান মেহেরিনকে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, বউ। তারপর চেম্বার থেকে বেরিয়ে আসলো। নিবাসে ফিরে বউকে কিছু খাবার নিজ হাতে খাইয়ে দিল। ডান হাতেই পড়েছে চাটা। খাওয়া শেষে ওষুধটা খাইয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে আসলো। গোসল করার জন্য পরনের শার্টটা খুলতে গিয়ে বুকে টনটনে ব্যথা অনুভব করলো। শার্টের বোতামগুলো সামনের মিররে দেখল। বাম পাশের বুকের অংশটা লাল হয়ে পড়ার দাগ বসে ফোসকা পড়তে শুরু করেছে। ওষুধ লাগাতে হবে। ঝটপট কোনো রকমে গোসল করে রুমে এসে দেখল বউ তার ঘুমিয়ে গিয়েছে। সোলেমান মিররের সামনে দাঁড়িয়ে অ্যান্টিবার্ন ক্রিমটা লাগিয়ে শার্ট পরে মেহেরিনের গা ঘেঁষে শুয়ে পড়ল। মেহেরিনের ঘুম ভাঙে আসরের আজান কানে আসতেই। শোয়া থেকে উঠতেই দেখতে পেল সোলেমান ঘুমিয়ে আছে। মেহেরিন ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজটা আদায় করে নেয়। সোলেমানের ঘুম ভাঙে সন্ধ্যার পরে। শরীরে হালকা জ্বর চলে এসেছে। ঘুম থেকে চোখ মেলে তাকাতেই দেখতে পেল মেহেরিন তার জন্য ব্ল্যাক কফি নিয়ে এসেছে। সোলেমান ভীষণ বিরক্ত হলো মেহেরিনের কাজে। এই অবস্থাতেও তার রান্নাঘরে যাওয়া লাগবে? রান্নার কাজকর্ম করানোর জন্য কি সে মেহেরিনকে নিয়ে এসেছে? মেহেরিন কফির মগটা বাড়িয়ে দিতেই সোলেমান কালো মুখে মগটা নিয়ে নিল। মেহেরিন ভ্রু কুঁচকাল। রেগে আছেন নাকি? সোলেমান পাশের বেড টেবিলে মগটা রেখে বলল, তোমাকে কি জিগিরি করার জন্য সুলতান নিবাসে নিয়ে এসেছি? দুপুরে একটা অঘটন ঘটালে, তার 5 ঘন্টা হতে না হতে তুমি আবারও রান্নাঘরে গেলে। মেহেরিন সোলেমানের পাশে বসল। হাতটা সোলেমানের বুকের উপর রেখে কিছু বলার আগেই সোলেমান ব্যথায় করে উঠল। মেহেরিন চমকে উঠল। সোলেমান চোখ খিচে বলল, এখানে ধরো না, ডান পাশে ধরো। মেহেরিন দ্রুত হাতে সোলেমানের শার্টের বোতামে হাত রাখল। সোলেমান মেহেরিনের হাত ধরে বলল, কি করছো? মেহেরিন শুনল না। সোলেমানের হাত সরিয়ে দিয়ে বোতাম খুলতে লাগলো। বোতামগুলো খুলতে মেহেরিনের চোখ আটকে গেল সোলেমানের পশা বুকটা পুড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে। মেহেরিন আঙ্গুল ছোঁয়াতে সোলেমান ব্যথা গিলে নিল। মেহেরিনের চোখে জল চলে আসলো। এটা কি করে হলো? সোলেমান বউয়ের জলে টাইটম্বর চোখ দেখে বলল, আরে লেদা বউ, কাঁদছো কেন? বলুন না কি করে হলো। গরম চা পড়েছিল। মেহেরিন বিস্ফোরিত চোখে চাইল, আমার হাত থেকে? তখন মেহেরিন এবার শব্দ করেই কেঁদে ফেলল। সোলেমানের জখম তো তার থেকেও বেশি। আর সেই লোকটা কি করলো? নিজের জন্য ডক্টর না দেখিয়ে তাকে নিয়ে গেছে বার্ন হসপিটালে। ডক্টরের দরকার তো ওনার নিজের বেশি দরকার ছিল। মেহেরিন বসা থেকে উঠে দাঁড়ালো। সোলেমানের হাত টেনে বলল, উঠুন, ডক্টরের কাছে যাবেন। গাটাও গরম গরম লাগছে, জ্বর এসেছে।
সুলেমান বউকে টেনে বসালো। এই সামান্য কারণে ডক্টর লাগবে না, ওষুধ লাগিয়েছি, ঠিক হয়ে যাবে। আমার ব্যথাটা তো এর থেকেও তুচ্ছ ছিল। তাহলে আপনি কেন আমায় ডক্টরের কাছে নিয়ে গেলেন? আপনি চলুন, ডক্টরের কাছে যাবেন, ফোসকা পড়ে গেছে, আমার কষ্ট হচ্ছে। সুলেমান বউয়ের মাথা ডান বুকে চেপে ধরে বলল, ইউ আর সো এক্সপেন্সিভ ফর মি, মিসেস মেহরিন সুলতান। ডোন্ট ইউ এভার ফরগেট দিস। ইভেন এ ক্রাচ অন ইউ ফিলস লাইক এ উন্ড অন মাই সোল। ভালো টালো বেশি ফেললেন নাকি? সুলেমান জবাব দিল না। সেই প্রশ্নের উত্তর জানে না, আর জানতে চায়ও না। ভালোবাসলেই মানুষ হারিয়ে যায়। রাতের দিকে ডিনার সেরে রুমে ফিরেই ভীষণ অস্বস্তি হতে লাগলো সুলেমানের। বুকের ভিতরটা পুড়ছে নাকি বাহিরের পোড়া যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছে না। হুট করে কেমন বিদঘুটে অনুভব হচ্ছে, অশান্ত অশান্ত লাগছে। মেহেরিনের বিষয়টা নিয়ে বোধহয় তাই। এদিকে শরীরেও তো জ্বর। মনে হচ্ছে সব যন্ত্রণা একসাথে মিশে গিয়ে আরেক নতুন রকমের যন্ত্রণা শুরু হয়েছে। হাঁসফাঁস করছে, মনে হচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সুলেমান আন্দাজ করতে পারছে না। মেহেরিন স্বামীকে এমন অস্বাভাবিক ভঙ্গিতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ব্যথাটা কি আরও বেড়েছে? বললাম না ডক্টর দেখাতে, শুনলেন না তো। সুলেমান মেহেরিনের মুখের দিকে তাকালো। মুহূর্ত যেন সব যন্ত্রণা কিছুটা সরে গেল শরীর থেকে। এখন আর ব্যথা হচ্ছে না, চলো ঘুমাবে। মেহেরিনকে নিয়ে ঘুমানোর পর 2:30টার দিকে সুলেমানের ঘুম ভেঙে যায় তীব্র যন্ত্রণায়। শরীরের জ্বরটা আরও বেড়েছে, শুয়ে থাকতে পারল না আর। মেডিসিন খাওয়ার ফলে মেহেরিন ঘুমে বিভোর। সুলেমান শোয়া থেকে উঠে বসল, জোরে জোরে শ্বাস নিল। এ আবার কেমন যন্ত্রণা হচ্ছে, যার স্থান সুলেমান শনাক্ত করতে পারছে না। এত খারাপ কেন লাগছে? সুলেমান রুম থেকে বেরিয়ে লাইব্রেরি রুমে আসলো। তার ভালো লাগছে না। টেবিলে চেয়ার টেনে বসলো, ল্যাম্প জ্বালালো, হাতে কলম তুলে নিয়ে বইয়ে দাগাদাগি করতে লাগলো। এতেও অস্বস্তি কমছে না। রাগে ফেলে দিল কলমটা। ড্রয়ার থেকে আরও একটা কলম বের করার জন্য ড্রয়ার খুলে কলম বের করতে গিয়ে হাতের সাথে ধাক্কা খেলো একটা বই। হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই বইটা। সুলেমান বইটার দিকে তাকালো। বইটা তাকে এক সময়ের খুব কাছের কেউ দিয়েছিল। বইটির ড্রয়ারে এখনও কি করছে? সুলেমান ফেলে দেওয়ার জন্য বইটা হাতে নিয়ে গিয়েও কেন যেন ফেলে দিতে পারল না। বইটা টেবিলের উপর রেখে পৃষ্ঠা উল্টালো। মুহূর্তে জল করে উঠল ছলনাময়ী নারী প্রেমার হাস্যোজ্জ্বল ছবি। বুকে চিনচিন ব্যথা হতে শুরু করে। জীবনে ভালোবেসে আসা প্রথম নারী সে। বলতে চাইলেও কি ভোলা যায়? অতীত তো পিছন ছাড়ে না, এরা ভবিষ্যৎ বর্তমান জুড়েই বিরাজ করে। এ মেয়েটাকে সে দেখতে চায় না। সেদিন সব ছবি পড়িয়ে ফেলার পরেও এটা রইল কি করে? সুলেমান ছবিটা অজান্তেই হাতে তুলে নিল। নীল রঙের শাড়িতে কি সুন্দরী না লাগছিল সেদিন। কলেজের নবীনবরণ অনুষ্ঠান ছিল প্রেমার। সুলেমান তুলেছিল ছবিটা। সুলেমানের অতীত ভাবলে বুকের অসম্ভব ব্যথা হয়। সুলেমান নির্বিশেষে চোখ চেয়ে রইল ছবিটার দিকে। যে সুখের লোভে তুমি আমায় ছেড়েছিলে, সেই সুখ কি তুমি আদৌ পেলে? সুলেমান ছবিটা পেয়ে ড্রয়ারে রাখতে গিয়েও থেমে গেল। জীবনের কিছু সুন্দর মুহূর্ত সে কাটিয়েছিল এই নারীর সাথে, আর সবচেয়ে ভয়ঙ্কর দুঃখটাও পেয়েছে নারীর থেকে। তারপরও সুলেমান আজ কেন ভাবছে তাকে নিয়ে? আর ভাববে না, এসব ভাবা ঠিক না। সুলেমান ম্লান হাসল। বাহির বলে এক কথা, আর ভিতর বলে আর এক কথা। সে কেন আজ আবার প্রেমাকে স্মরণ করছে? তার খুব প্রেমার কথা মনে পড়ছে। দীর্ঘ অনেকগুলো বছর ধরে সে প্রেমাকে দেখেনি সামনাসামনি সেদিনের পর। নিজের ভাবনাগুলো দেখে আশ্চর্য হচ্ছে সুলেমান। ছবিটা রেখে দিল সে ড্রয়ারে। টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করল। ঠোঁটের কোণা গেয়ে উঠল, সবে বুঝি তবু অবুঝের মতো, তোমায় খুঁজি নিয়ে হারানোর ক্ষত, আজও ভাবি কেন বেদনার মতো, হৃদয়ে আঁকি নীল প্রজাপতি শত, পেরাতে পারিনি আমি, পেরাতে পারিনি তোমার হতে, তুমি তো গিয়েছো চলে দ্রুতলয়ে আলোর পথে। রাত 3:33। রুমের ঠান্ডা মার্বেল মেঝেতে পড়ে আছে প্রেমা। শরীরে এক বিন্দু শক্তি আর অবশিষ্ট নেই। অনুভূতিহীন হয়ে গেছে সে। একটা মেয়ে কখন নারীতে পরিপূর্ণ হয়? যখন সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করে, তার শরীর থেকে আরেকটা শরীরের জন্ম হয় তখন। কিন্তু প্রেমের বেলায় কি হলো? সেদিন জানতে পারলো সে প্রেগনেন্ট। তার শরীরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠেছে। হোক তার জন্ম ঘৃণা জুলুমের ফল, কিন্তু সেই সন্তান তার দেহের অংশ ছিল, তার মনেরও।
প্রেমা চেয়েছিল রাখতে, বাঁচাতে, আগলে রাখতে সেই প্রাণটাকে। কিন্তু জীবন কেবল তার ইচ্ছের উপর চলে না। শেখর বুঝে গিয়েছিল প্রেমা প্রেগনেন্ট। বোঝা মাত্রই আজ টেনে হিসড়ে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। প্রেমা কত হাতে পায়ে ধরে আকুতি মিনতি আহাজারি করল, কিন্তু শেখর ফিরেও তাকালো না। সে বাচ্চা চায় না, সে তার সিদ্ধান্তে অটল। বাচ্চা জন্মানোর জন্য সে প্রেমাকে বিয়ে করেনি। অগত্যই প্রেমার অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে হাত পা শক্ত করে বেঁধে তারপর অ্যাবর্শন করানোর জন্য ওটির ভিতরে নেওয়া হয়। ভ্যাকুয়াম অ্যাসপিরেশন যন্ত্রের একটি পাতলা ক্যানিউলা প্লাস্টিকের টিউব, যেটি সরাসরি জরায়ুর ভিতরে প্রবেশ করানো হয়। ধীরে ধীরে সেটা প্রেমার জরায়ুর মুখ দিয়ে ঢুকানো হলো। তখন যেন প্রেমা স্বয়ং মৃত্যুকে কাছ থেকে দেখতে পেয়েছে। মনে হলো ভিতরটা কেউ আঁকড়ে ধরেছে, মুচড়ে দিচ্ছে, হৃদয়টা কেউ টেনে বের করে নিচ্ছে। প্রেমার আত্মচিৎকারে রক্ত নার্সরাও শিউরে উঠল। প্রেমার সার্ভিসকে ধীরে ধীরে প্রসারিত করতে ধাতব ডাইলেটারগুলো ব্যবহার করা হলো। হাতে গোনা কয়েক সেকেন্ডে সেটা প্রসারিত হয়ে যায় যন্ত্রটি ঢুকানোর জন্য। ক্যানিওলা থেকে উচ্চ শক্তির ভ্যাকুয়াম সাকশন চালু করা হলো। গড়ে ঘন্টার মতো আওয়াজ ছড়িয়ে পড়ে। তখন মনে হলো প্রেমার গায়ের ভিতর থেকে হুট করে সব কিছু টেনে নিচ্ছে। এক ধরনের টান লাগে, মরণ যন্ত্রণার একটা ব্যথা নিয়ে পেটটাতে তীব্র খামচে ধরা কষ্ট। মাসিকের সময় যেমন পেট মোচড়ানো ব্যথা হয়, তার চেয়ে কয়েকশো গুণ বেশি ব্যথা। ভিতরে এক টানা টান দেওয়া হলো। ব্রণের নরম টিস্যু, প্লাসেন্টা, রক্তের কিল্লল সব একে একে টেনে বাহিরে বের করা হলো। প্রেমা চেয়ে দেখল তার সন্তানের এক এক করে শরীরের অংশগুলোকে শরীর থেকে টেনে ছেড়ে বের করা হচ্ছে। ওর বয়সই বা কত? সবে 3 মাস। চোখ, নাক, কান, ঠোঁট স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছিল। হাত ও পায়ের আঙ্গুল পরিষ্কারভাবে গড়ে উঠেছিল। হৃৎপিণ্ড নিয়মিত ধুঁকতে শুরু করেছিল। অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ যেমন কিডনি, লিভার, মস্তিষ্কের বিকাশ ঘটতে শুরু করেছিল। হাড়ের কাঠামো তৈরি হতে শুরু করেছিল। পেশি শক্তিশালী হচ্ছিল, লিঙ্গ বোঝা যাচ্ছিল। ডক্টর পিস করে একে অপরকে বলেছিল এটা ছেলে সন্তান ছিল। প্রেমা বেজা চোখে শুধু দেখে গেল তার নাড়িছেড়া ধনটাকে, যে পৃথিবীতে আসার আগে চিরতরে হারিয়ে গেল। কি নির্মমভাবে এইটুকু একটা শিশুকে মৃত্যু দিল তার বাপ। প্রেমা একটুও পারল না বাঁচাতে। আসলো কেন তার গর্ভে বাচ্চাটা? কেন পাঠালো আল্লাহ তার গর্ভে শিশুটাকে, যদি তার ভবিতব্যে এটাই লেখা ছিল? প্রেমা বাচ্চাটার শরীরের টুকরো টুকরো অংশগুলোকে ট্রেতে করে নিয়ে যাওয়া হলো। পেছন থেকে প্রেমা অনুনয় করে বলল, একটু দেখতে দাও আমার বাচ্চাটাকে, তোমরা নিয়ে যেও না। কোথায় পেলে দিবে তোমরা ওকে? জবাব আসলো না। হয়তো কোনো এক ডাস্টবিনে ঠাঁই হবে তার বাচ্চাটার শরীরের অংশগুলোর। তার বাচ্চার এই নরম শরীরগুলো হয়তো কোনো এক কুকুর বেড়ালের এক বেলার খাবার হবে। এক বেলার হবে, কম পড়ে যাবে না? প্রেমার জীবনটা অ্যাবর্শনেই থেমে রইল না। অ্যাবর্শনের পরপরই তাকে আরেকটা অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হলো। তার পেটের নিচের অংশে ছোট একটা ছেঁড়া কাট দেওয়া হলো। অপটিক্যাল ল্যাপারোস্কোপের মাধ্যমে দেখা হলো ফ্যালোপিয়ার টিউবগুলো। তারপর ফ্যালোপিয়ার টিউবগুলো খুঁজে বের করে একটি ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে টিউবের নির্দিষ্ট অংশ পুড়িয়ে দেওয়া হলো। এর ফলে ডিম্বাশু আর শুক্রাণুর সাক্ষাৎ ঘটবে না, আর অন্তঃসত্ত্বা হওয়ার চান্স নেই। ভবিষ্যতে মা হওয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল প্রেমার। প্রেমা শুধু বোবার মতো দেখে গেল সবটা। সে অনুভূতি শূন্য হয়ে গেছে। তার ঘন্টা কয়েক পরেই প্রেমাকে বাসায় নিয়ে এসেছে শেখর। এখন আর চিৎকার করে কাঁদারও ইচ্ছে হচ্ছে না প্রেমার। কাঁদতে কাঁদতে চোখের জলও পুড়িয়ে এসেছে। অথচ তার জীবনের আয়ু আর পুরায় না। সে তো মৃত্যু চায়, একটা জঘন্য মৃত্যু হোক তার, সেটাও সে সাদরে গ্রহণ করে নেবে। কেউ যদি এখন তাকে এই অবস্থায় দেখতে, তাহলে বলতো এই মেয়েটার ভিতর বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। আর কী বা বাকি আছে তার জন্য? শরীর নিস্তেজ, চোখের পাতায় কষ্ট জমে আছে ধূসর আবরণ হয়ে। প্রেমা হিসেব করে দেখলো এই জীবনে সে কিছুই পেল না। বাবা স্নেহ পেল না জীবনে, মাকে ধরে রাখতে পারল না। সুলেমান হয়েও আর শেষে তার হলো না। শেখরকে সে আজও স্বামী হিসাবে মেনে নিতে পারল না। তার দুটো সন্তানের একটা সন্তানকেও সে বাঁচাতে পারল না। দিন শেষে সে আজ পেল একটা অক্ষম বন্ধাত্মকরণ জীবন, যেখানে আর সে ভবিষ্যতে মা হতে পারবে না। এই জীবনের আর কী বা মানে আছে? শেখর আর কি চায় প্রেমার কাছে?
এই শরীরটার লোভেই সুলেমানকে হারাতেই তো বিয়ে করেছিল। আত্মহত্যাটা পৃথিবীতে হারাম না করে হালাল করে দেওয়া হোক প্রেমার জন্য। সে আর বইতে পারছে না এই জীবন, এত কষ্ট, এত যন্ত্রণা। প্রেমা একটু সুস্থ জীবন চেয়েছিল সুলেমানের সাথে, এটাই ছিল তার অপরাধ। সেই অপরাধের সাজা জন্মান্তরের হয়ে দাঁড়ালো। আহারে জীবন, তার বড্ড মায়া হয় এই জীবনটার জন্য। জানালা দিয়ে দূর থেকে ভেসে আসলো একটা গান, প্রেমার কানে বিঁধল। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আসি বেছে খবর নিলা না, বিধি খবর নিলা না। আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন। গানটার প্রতিটি কথার মাঝে যেন প্রেমা নিজেকেই দেখতে পেল। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে দাহ সজ্জা, লিখেছেন রায়হা জুবাইর রিপ্তি। এটা গল্পের 15তম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।